এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। স্বাগত বিরতিহীন সকাল ৯টার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি রাকিব আহমেদ। আর এবারে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সার্ভার সহ নানা সংকটে সারা দেশে বন্ধ জন্ম নিবন্ধন, স্কুল ভর্তি সহ 18 কাজ ব্যাহত। সীমান্ত এলাকায় কোণঠাসা কুকি চীন প্রধান নাথান বম করতে পারেন আত্মসমর্পণ। রাজধানীতে 7 দিনে ডেঙ্গু শনাক্ত কমছে 30%, বিপদ বাড়ছে প্রান্তিক এলাকায়। শুনছিলেন প্রধান শিরোনামগুলো। সংবাদে এছাড়াও আরো যা থাকছে। ইউক্রেনে থিয়েটারে রুশ মিসাইল হামলা, শিশুসহ প্রাণ গেল 7 জনের, আহত 144। আজ নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে নারী বিশ্বকাপ। ইংল্যান্ডে স্পেন দৌড়ত বিকেল 4টায়। শিরোনামের পর এবার বিস্তারিত। সার্ভারের সমস্যা সহ নানা জটিলতায় রাজধানী সহ সারা দেশে বন্ধ জন্ম নিবন্ধন কার্যক্রম। এতে সনদ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছে মানুষ। প্রতিদিনই সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসগুলোতে এসে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা। কর্তৃপক্ষ জানিয়েছে সমস্যা সমাধানে কাজ চলছে। আগামীকাল সোমবার সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে। দেশে জন্ম নিবন্ধনের কার্যক্রম শুরু হয় 2001 সালে। জরুরি বিদেশ যাত্রা, চিকিৎসা বা স্কুলে ভর্তির মতো 18টি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতে জন্ম নিবন্ধনের প্রয়োজন হয়। বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, সার্ভারের সমস্যা কবে কখন থেকে প্রকট আকার ধারণ করছে, কবে নাগাদ ঠিক হতে পারে, কি ভোগান্তিতে পড়ছেন সেবা প্রত্যাশীরা? দেখুন, জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলে যে জটিলতা সেটি চলতি বছর শুরু থেকে শুরু হয়েছিল। আমরা দেখেছি আসলে জানুয়ারি মাস থেকেই এই সমস্যাটি হচ্ছে। কখনো আসলে সার্ভার ডাউন হয়ে আছে, কখনো অন্য কোনো জটিলতার কারণে যারা আসলে সেবা প্রত্যাশী তারা তাদের কাঙ্ক্ষিত সেবাটি পাচ্ছে না। আমরা একটু বলতে চাই যে জন্ম নিবন্ধন সনদের সঙ্গে আসলে অনেক কিছু জড়িত। আপনি জানেন যে আসলে বিদেশ যাত্রা, তারপর হচ্ছে স্কুল ভর্তি সহ অনেকগুলো বিষয় জড়িত আছে এবং সেক্ষেত্রে যত দ্রুত সেটি পাওয়া যায় সেটি সেবা প্রত্যাশীদের আসলে কামনা। কিন্তু আমরা যেটি দেখছি সেটি হচ্ছে অন্তত আজকে 3 থেকে 4 মাস ধরে অনেকে আছেন যারা তাদের এই একটি মাত্র সনদের পেছনেই তারা আসলে প্রতিদিন ওয়ার্ড অফিসগুলোতে যাতায়াত করছেন, কিন্তু ওয়ার্ড অফিস থেকে কোনো রকমের সদুত্তর তাদেরকে যারা সংশ্লিষ্ট আছেন তারা দিতে পারছেন না। তারা যেটি বলছেন সেটি হচ্ছে সার্ভার যদি ডাউন হয়ে থাকে সেক্ষেত্রে আসলে তাদের খুব বেশি কিছু করার নেই, সেক্ষেত্রে তারা কেন্দ্রের উপরে আসলে নির্ভর করছেন। আমরা এটি নিয়ে যারা কাজ করছেন তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে আসলে এই যে ভোগান্তি, মানুষকে যে আসলে প্রতিদিন ফেরত যেতে হচ্ছে এবং যারা গ্রাহক রয়েছেন অর্থাৎ যারা সেবা প্রত্যাশী রয়েছেন তাদের সঙ্গে যারা ওয়ার্ড অফিসে কর্মরত আছেন অর্থাৎ জন্ম নিবন্ধন পদ্ধতির সঙ্গে যারা জন্ম নিবন্ধন সনদ পদ্ধতির সঙ্গে যারা আসলে জড়িত আছেন তাদের সঙ্গে প্রতিদিনই তাদের আসলে বাকবিতণ্ডা হচ্ছে। তারা নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সেটি যেহেতু কোনো সদুত্তর গ্রাহকরা পাচ্ছেন না সঙ্গত কারণে সেটি নিয়ে তাদের সঙ্গে এক ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় প্রতিদিন আছে এবং সেই বিষয়টিকে মাথায় রেখে তারাও বলছেন যে সার্ভারের যে জটিলতা সেটি যত দ্রুত সম্ভব সারানো যায় তত আসলে সবার জন্য মঙ্গল। আমরা একটু বলতে চাই চট্টগ্রামের 41টি ওয়ার্ডে প্রতিদিন আসলে অসংখ্য মানুষ জন্ম নিবন্ধন যে সনদ রয়েছে সেটির জন্য তারা ছুটোছুটি করছেন, কিন্তু এখনো পর্যন্ত সেটি না হওয়াতে তাদের অনেকে স্কুল ভর্তি, অনেকে বিদেশ যাত্রার যে কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে এবং এই জন্য তারাও চান যে খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হোক। পাশাপাশি আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যারা কর্মরত রয়েছে তাদের সাথে কথা বলেছে। তারা যেটি বলছে সেটি হচ্ছে এই যে সার্ভারের জটিলতা সেটি সারানোর জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করে যাচ্ছেন, কেন্দ্রের সঙ্গে তারা যোগাযোগ করছেন। তবে তারা মনে করছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এটি শুরু আসতে পারে। তো যদি শুরু হয় তাহলে আসলে এটি সবার জন্য মঙ্গলজনক।
রিটন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালে সার্ভারের সমস্যায় কি কি ভোগান্তি হচ্ছে এবং এটা পুরোপুরি ঠিক হয়ে গেলে সেটা কি কোনো নোটিশের মাধ্যমে জনগণকে জানানো হবে কিনা, এমন কোনো তথ্য আছে কিনা? শুরুতেই যদি জানিয়ে রাখি যে আসলে এক সময় কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের যে আঞ্চলিক যে অফিসটি রয়েছে অ্যানেক্স ভবন, এই অ্যানেক্স ভবনের মাধ্যমে কিন্তু আসলে সাধারণ মানুষ আসতেন এবং তারা কিন্তু এখান থেকেই জন্ম নিবন্ধনের কার্যক্রম তারা সেটিকে সম্পন্ন করতেন। সেক্ষেত্রে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বরিশাল নগরীর যে 30টি ওয়ার্ড রয়েছে সেই 30টি ওয়ার্ডে কিন্তু এই কার্যক্রমটি চালু করেন এবং এখানে কিন্তু ভোগান্তি থেকে মানুষের মুক্তি দেওয়া হয়। যে বিষয়টি হচ্ছে যে ওয়ার্ড ভিত্তিক যেভাবে যে আবেদনগুলো করার কথা সেগুলোই কিন্তু তারা সেভাবে ওয়ার্ড ভিত্তিক আবেদনগুলো শুরু করেন। সেক্ষেত্রে জনগণ যারা রয়েছেন, ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু সেই নিজ নিজ ওয়ার্ড থেকেই সেই জন্ম নিবন্ধনের আবেদন কার্যক্রম শুরু করেন। সেক্ষেত্রে সার্ভার জটিলতার কারণে কিন্তু ইতিমধ্যে কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে যে সার্ভারের সমস্যার কারণে তারা তাদের জন্ম নিবন্ধন করতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডে কাউন্সিলরের কার্যালয় রয়েছে এবং সচিবের দায়িত্বে যারা রয়েছেন তাদের কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের সাথে যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সাথে কিন্তু প্রতিদিন এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে এবং তারা কিন্তু বলছেন যে আসলে সার্ভার সমস্যা যদি ঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু জনগণের যে সুবিধাটি তারা কিন্তু সেটি দিতে পারছেন। তারা বলছেন সেন্ট্রালি কাজ করে যাচ্ছেন এবং এটি যদি সার্ভারটি সমস্যার সমাধান করা যায় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না এবং তারা কিন্তু বলছেন যে আসলে যারা প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো দরকার হয় যে জন্ম নিবন্ধন সম্পন্নের জন্য সেগুলো কিন্তু আসলে ইতিমধ্যে জমা নিয়েছেন এবং সেই জমা নেওয়ার পরে যদি সার্ভার যখনই তারা এই সার্ভারের কার্যক্রম শুরু হবে তখনই কিন্তু তারা সেই সার্ভারের কার্যক্রমের মাধ্যমে জন্ম নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবেন। আরেকটি বিষয় হচ্ছে যারা কিন্তু নাম সংশোধনের ক্ষেত্রে বা পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে আসছেন তাদের কিন্তু জটিলতা আরও একটু বেগবান হচ্ছে। যে আসলে যারা নাম সংশোধন করবেন এটা কিন্তু দীর্ঘদিন যাবত 3 মাস 4 মাস পর্যন্ত কিন্তু সার্ভার জটিলতার কারণে কিন্তু আসলে তারা সেই নাম সংশোধন করতে পারছেন না। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে যে এটি কিন্তু স্থানীয় কোনো সমস্যা না, এটি সারা বাংলাদেশের একটি সমস্যা। এই সমস্যাটা যদি নিরসন হয় সেক্ষেত্রে কিন্তু এই যে মানুষের যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তিকে তারা মুক্তি দিতে পারবেন। সার্ভার জটিলতায় সারা দেশে জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে, সেটি নিয়ে জানাচ্ছিলেন চট্টগ্রাম ও বরিশাল থেকে আমাদের সহকর্মীরা। বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের প্রধান নাথান বম আত্মসমর্পণের চেষ্টা করছেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে ভারত ও মিয়ানমার সীমান্ত এলাকায় আত্মগোপনে থেকে চালাচ্ছেন সাংগঠনিক কার্যক্রম। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সাথে 2020 সালে চুক্তি করে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের নাথান বম জঙ্গি সদস্যদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেন তিনি। জঙ্গি সংগঠনের টাকায় রাজধানীর বাড্ডায় ফ্ল্যাট ভাড়া নিয়ে অবস্থান করেন। পরে পাহাড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হলে শারকিয়ার আমির আনিসুর রহমান সহ গা ঢাকা দেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, বর্তমানে নাথান বম বান্দরবন সীমান্ত পেরিয়ে মিয়ানমার ও ভারত সীমান্ত এলাকায় অবস্থান করছেন। অনলাইনে চালাচ্ছেন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কার্যক্রম। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেএনএফ-এর কার্যক্রম নজরদারিতে অবস্থান শনাক্ত করে গোয়েন্দারা। এই সংগঠনের যারা অন্য সদস্য যাদেরকে আমরা আটক করেছি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে পার্শ্ববর্তী দেশ বা আমাদের মিজোরামের কথা তারা প্রাথমিকভাবে বলেছে। বাংলাদেশের ভূখণ্ডে নেই, এটা মোটামুটি আমরা নিশ্চিত। বর্তমানে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন টহল টিম তাদের টার্গেট। বান্দরবানে বিভিন্ন স্থাপনায় আইডি স্থাপন করে হামলাও চালানো হয়। তবে গোয়েন্দাদের দাবি, আত্মসমর্পণের চেষ্টা করছেন নাথান বম। বিভিন্নভাবে তারা বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন এবং এটা কিভাবে একটা ব্যবস্থা করা যায় এরকম বিভিন্ন ইঙ্গিত আমরা বিভিন্নভাবে পাচ্ছি। কেএনএফ-এর সদস্যরা অস্ত্র চালনার প্রশিক্ষণ দিয়েছে। সদ্য নিষিদ্ধ যে জঙ্গি সংগঠন, তারা বিভিন্ন সংগঠন থেকে তারা যুক্ত হয়েছে, আনসার ইসলাম বা জেএমবি বা হোজি, তারা তাদেরকে বোমা তৈরি প্রশিক্ষণগুলো দিয়েছে। বর্তমানে সামাজিক মাধ্যম ব্যবহার করে কুকি, পাংখোয়া, লুসাই এলাকায় নেটওয়ার্ক তৈরির তৎপরতায় সংগঠনটি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের বিষয়ে ভারত যুক্তরাষ্ট্রকে কিছু বললে নিজেদের স্বার্থেই বলেছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর ধানমন্ডিতে ডেঙ্গু সচেতনতা কর্মসূচির অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের বার্তা দেয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়। বিএনপিকে ডেঙ্গুর সাথে তুলনা করে তিনি আরও বলেন, দলটি আমেরিকার দিকে তাকিয়ে আছে। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু সচেতনতা কর্মসূচির উদ্যোগ নেয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি।
এতে অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বিএনপিকে ডেঙ্গুর সাথে তুলনা করেন। এক শত্রু বিএনপি, আর এক শত্রু হচ্ছে ডেঙ্গু। সমসাময়িক রাজনীতির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এই অঞ্চলে ভারত ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ রয়েছে। তাই বাংলাদেশ প্রসঙ্গে ভারত যুক্তরাষ্ট্রকে কিছু বললে নিজেদের স্বার্থেই বলেছে। অভিন্ন স্বার্থের বিষয়ে তারা একে অন্যকে এই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় স্মরণ করিয়ে দিতে পারেন। এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে এ পর্যন্ত ভারত একবারও বলেনি। এ সময় সেতুমন্ত্রী বলেন, বিএনপি যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে, আর আওয়ামী লীগ দেশের জনগণের দিকে। আর নিষেধাজ্ঞার কথা ভেবে ভেবে আটলান্টিকের ওপারে তাকিয়ে আছে। তাকাতে তাকাতে চোখের পাওয়ারও কমে গেছে। আমাদের পাবলিক ক্ষমতায় রাখলে আমরা থাকবো, শেখ হাসিনার এক কথা, পাবলিক না রাখলে আমরা চলে যাব। আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডিত ও পলাতক আসামি, তার নেতৃত্বে কোনো আন্দোলন সফল হবে না। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশিদের উপর ভর করে সরকার ক্ষমতায় টিকে আছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনমতের বিরুদ্ধে আওয়ামী লীগকে ভারত সমর্থন দিলে আঞ্চলিক অস্থিরতা বাড়বে বলে সতর্কতা বিএনপি নেতাদের। শনিবার রাজধানীর নয়াপল্টনে পদযাত্রার আগে সমাবেশে এসব কথা বলেন তারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও তার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের জমায়েত। পদযাত্রায় যোগ দেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকাল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শুরু হয় পদযাত্রা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটাঙ্গেল, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয় বিএনপির এ কর্মসূচি। এর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। বিদেশি প্রভুদের দোয়া ও কথাবার্তায় আপনাদের কোনো কাজ হবে না। এই দেশে মানুষ জেগেছে, এই দেশে মানুষ রাজপথে নেমেছে, ইনশাল্লাহ এই সরকারকে ক্ষমতাচ্যুত করবে। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার কিছু হলে তার দায় নিতে হবে সরকারকেই। এই বন্দী অবস্থায় যদি আল্লাহ না করুক কোনো কিছু ঘটে, তাহলে তার সকল দায় দায়িত্ব এই হাসিনা সরকারকে নিতে হবে। বন্ধু, সরকার এরা বিদেশের উপর নির্ভরশীল করে টিকে আছে, কিন্তু কোনো বিদেশি এগিয়ে আসবে না, জনগণের সেই উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি নেতারা। খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং মুক্তির দাবিতে আয়োজিত এই কর্মসূচিতেও উঠে আসে বিএনপির একদফা প্রসঙ্গ। নেতারা জানালেন, রাজপথে আন্দোলনের মধ্য দিয়েই তারা খালেদা জিয়ার মুক্তি এবং একদফা আদায় করবেন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 14 বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের নতুন সদস্য কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো। তিনি বলেন, জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। শুক্রবার ফ্রেন্ডস অব বাংলাদেশ নামে একটি সংগঠনের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যান্ড্রু গারবারিনো এসব কথা বলেন। অর্থনীতিতে বাংলাদেশের প্রবৃদ্ধি, জ্বালানি সংকট মোকাবেলায় সফলতা, অবকাঠামো উন্নয়ন এবং সর্বোপরি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে শেখ হাসিনার ভূমিকা অনুকরণীয় বলেও জানান তিনি। বাংলাদেশের অভাবনীয় উন্নতি বিশ্বের জন্য উদাহরণ হতে পারে বলেও মত দেন এই কংগ্রেসম্যান। এ সময় বঙ্গবন্ধুর খুনিকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভূমিকায় হতাশা প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 14 বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমার আশা। আমি মনে করি আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। শক্তিশালী গণতন্ত্রের জন্য এটি
খুবই জরুরি। নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তবে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে জানান তিনি। শনিবার রাজধানীতে শোক দিবসের আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন। এতে ভারতের হাইকমিশনার আশ্বাস দেন বাংলাদেশের উন্নয়নে সব সময় পাশে থাকবে তার দেশ। বঙ্গবন্ধুর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভারত বাংলাদেশ মৈত্রী সমিতি। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা খর্ব করার চেষ্টা করেছিল দেশবিরোধীরা। এই ষড়যন্ত্রের মূল হোতা জিয়াউর রহমান বলে অভিযোগ করেন তিনি। মন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচনকে ঘিরে সেই অপশক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে, কিন্তু কোনো তৎপরতাই কাজে আসবে না। এই যে সামনে নির্বাচন, এ ব্যাপারে এই সরকারের সুস্পষ্ট বক্তব্য সংবিধানের বাইরে কিছু। এদেশের ৩০ লক্ষ শহীদের রক্তে লেখা এই সংবিধান অনুসারী ভবিষ্যতে নির্বাচন শুধু নয়, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যাবে। আলোচনা সভায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব ক্ষেত্রেই পারস্পরিক সহযোগিতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন তিনি। ৭১ ভারতীয় সেনা ও বাংলাদেশের মানুষ জীবন দিয়ে স্বাধীনতা প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের অবিচ্ছেদ্য বন্ধন তৈরি করেছেন। বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই যাত্রায় সব সময় পাশে থাকবে ভারত। এ সময় বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের দাবি জানান আলোচকরা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ অফিস, রেস্টুরেন্ট ও বসতবাড়ি ভাঙচুর সহ লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এই ঘটনায় রূপগঞ্জ থানার উপপরিদর্শক সহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার রাত ১১টায় শহরের মাজদাইর এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে স্থানীয় নেসার ও সাব্বিরের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিস, সড়কের পাশে রেস্টুরেন্ট ও বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় পথচারী রূপগঞ্জ থানার উপপরিদর্শক মারুফ সহ ৪ জনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। এই ঘটনায় আহত ১২ জনকে প্রথমে খানপুর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, আহত পুলিশ কর্মকর্তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যা মামলায় ৩ মাস ধরে মেয়র কারাগারে থাকায় স্থবির হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কার্যক্রম। বন্ধ রয়েছে পৌরসভার ৮টি প্রকল্পের কাজ। চরম ভোগান্তিতে নাগরিকরা। তবে জেলা প্রশাসন বলছেন, সরকারের বিধি অনুযায়ী মেয়রের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন একজন প্যানেল মেয়র। ৬ জুন স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেম হত্যা মামলায় আদালতে জামিন নিতে যান চাঁপাইনবাবগঞ্জের পৌর মেয়র মুখলেসুর রহমান। তবে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় আদালত। ৩ মাস ধরে মেয়র কারাগারে থাকায় অনেকটাই স্থবির পৌরসভার সার্বিক কার্যক্রম। পৌরসভার নিয়মিত কার্যক্রম সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং উন্নয়ন প্রকল্পেও চলছে ধীরগতি। ফলে নাগরিক সেবা পেতে চরম ভোগান্তিতে পৌরবাসী। আমরা যখন কোনো কাজের জন্য যাচ্ছি, কাজ দেরি হচ্ছে, মেয়র নাই, কাজটা দেরি হবে, একটু টাইম নেই। কার্যক্রম ২.৫ মাস ৩ মাস হয়ে গেল, আর এবার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোনো আর কাজ পদক্ষেপ কার্যক্রম কিছুই নেই। পৌর কর্মকর্তা ও কাউন্সিলররা বলছেন, মেয়রের অনুপস্থিতিতে শুধু দৈনন্দিন কার্যক্রম চালানো হচ্ছে। কোভিডের একটা প্রকল্প আমাদের এসে আছে, কিন্তু তারপর মেয়র মহোদয় না থাকার কারণে আমরা শুরু করতে পারছি না। শুধু কাউন্সিলর না, পুরো পৌরবাসী মেয়র মহোদয় না থাকার কারণে আমরা অনেক সমস্যাই ফেস করছি। বিশেষ করে যেগুলো চলমান সেগুলো কাজ আমাদের চলছে, যেগুলো মানুষকে সুবিধা দেওয়া সেটা আমরা দিচ্ছি। এবং মেয়র মহোদয় না থাকার কারণে যেমন আমাদের প্রকল্পগুলো আটকে আছে। জেলা প্রশাসক জানান, বিধি অনুযায়ী জামিন মুক্ত না হওয়া পর্যন্ত মেয়রের যাবতীয় দায়িত্ব পালন করতে পারবেন প্যানেল মেয়র। প্রতিনিধি যদি কোনো কারণে বা কোনো মামলায় অন্তরীণ থাকেন, তাহলে এর প্রভিশন রয়েছে। এটি আইন অনুযায়ী আরেকজন দায়িত্ব পালন করছেন এবং এটি সেরকমই বিধান রয়েছে। সুতরাং এইখানে ওই দায়িত্ব পালনের বিষয়টিতে কোনো সমস্যা নেই। ১৯ এপ্রিল দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে স্বেচ্ছাসেবক লীগ নেতা জেমকে। ২২ এপ্রিল পৌর মেয়র সহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ভাই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
শেরপুরের নকলায় খাদ্য বান্ধব কর্মসূচির 272 বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে উপজেলার রেহারচর এলাকার একটি দোকান থেকে ওই চাল জব্দ করা হয়। স্থানীয়রা জানায়, শুক্রবারে ডিলার লুৎফর রহমান ও আমিনুল হক তাদের চন্দ্রকোনা মধ্যবাজারে গোডাউন খাদ্য বান্ধব কর্মসূচি চাল নিয়ে মজুত করে রাখেন। রাতে তারা কিছু চাল উপকারভোগীদের মাঝে বিতরণ শেষে 272 বস্তা চাল রেহারচর এলাকার চঞ্চলের নিকট বিক্রি করে দেয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে পুলিশ সাথে নিয়ে ঘটনাস্থল থেকে 30 কেজি ওজনের 272 বস্তা চাল উদ্ধার করে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনার পর থেকে দোকান মালিক চঞ্চল পলাতক রয়েছে। সরকারি গুদামে চালের মজুত রয়েছে 17 লাখ টনের বেশি, যা দিয়ে 6 মাসের চাহিদা মোকাবিলা করা সম্ভব। ফলে বিশ্ববাজারে চালের দাম বাড়ার প্রভাব দেশে পড়বে না বলে আশা খাদ্য মন্ত্রণালয়ের। তবে চালের দাম স্বাভাবিক রাখতে বাজেটে তদারকি বাড়ানোর উপর জোর দেন কৃষি অর্থনীতিবিদেরা। দেশে বহু পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এর মধ্যে হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তেল, চিনি ও ডিমের দাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খোঁজে বেরিয়ে আসে ব্যবসায়ীদের কারসাজি। ভোক্তাদের এবার দুশ্চিন্তায় ফেলতে পারে চালের দাম। প্রভাব পড়তে পারে ভারতের চাল রপ্তানির নিষেধাজ্ঞা ও থাইল্যান্ডে উৎপাদন কমায় এমন শঙ্কা রয়েছে। অন্য সব কিছু আমরা অ্যাভয়েড করতে পারি, কিন্তু চালটা তো আসলে অ্যাভয়েড করার সুযোগ নেই। সো চালের দাম যদি বাড়ে, এটার ইম্প্যাক্ট আসলে আলটিমেটলি অন্য সব জায়গাতেই পড়বে। মাছ বলেন, অন্যান্য তেল, সব কিছুতে এটা ডিরেক্ট ইনডিরেক্ট ইম্প্যাক্ট রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের দাবি, সরকারি গুদামে চালের মজুত রয়েছে 17,72,000 টন। তারপরও প্রয়োজন হলে অন্য দেশ থেকে আমদানির পরিকল্পনাও রয়েছে। আমাদের সংগ্রহের চ্যানেলও সেরকম আছে। আমরা কোনো ডিসকমফোর্ট ফিল করছি না এবং আপনার মাধ্যমে সকলকে জানাতে চাচ্ছি, বাংলাদেশ প্রধান খাদ্যশস্য ব্যাপারে কোনো চিন্তিত হওয়ার, আমাদের নাগরিকদের কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমরা খাদ্য নিরাপত্তার দিক থেকে খুব স্ট্রং অবস্থায় আছি। বিশেষজ্ঞদের সন্দেহ, বিশ্ববাজারে চড়া দামের সুযোগ নিতে পারে মিল মালিকরা। তাই দেশে পর্যাপ্ত মজুদ থাকলেও বাজার তদারকির বিকল্প নেই। আমদানির একটা পূর্ব পরিকল্পনা সরকারের থাকতে হবে, কারণ কোনো না কোনোভাবে দেশের আভ্যন্তরীণ বাজার যদি আমরা নিয়ন্ত্রণ সঠিকভাবে করতে না পারি, তাহলে চালের বাজার দর বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি আরেকটি যে বিষয় রয়েছে, সেটা হলো যে আমাদের উৎপাদন অবশ্যই বৃদ্ধির দিকে খেয়াল রাখতে হবে। এবছর 12.5 লাখ টন ধান চাল সংগ্রহ করেছে সরকার। আরও 2 লাখ টন অতিরিক্ত কেনার পরিকল্পনা রয়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পেঁয়াজ রপ্তানিতে ভারতের 40% শুল্ক আরোপের ঘোষণার পরপরই উত্তপ্ত পাইকারি বাজার। রাতেই কেজিতে বেড়েছে 12 থেকে 15 টাকা। এই বাড়তি দামে দিশেহারা ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ চেয়েছে তারা। মধ্যরাতের রাজধানীর কারওয়ান বাজার পেঁয়াজ কিনতে এসে বাড়তি দাম শুনে বিপাকে পড়েছেন আশিস দেবনাথ। আমরা যেহেতু বেচালার, আমরা আসছিলাম রাতে একটু কম টাকায় মানে পণ্যটা কিনতে পারবো, কিন্তু হঠাৎ করে দাম বেড়ে যাওয়াতে এখন আমাদের বাজেটের চাইতে বেশি টাকা দিতে হইতেছে এবং কি আমাদের অনেক প্রবলেম ফেস করতে হইতেছে। একই অবস্থা বুয়েট শিক্ষার্থী তাহসিনেরও। মেসের জন্য বাজার করতে এসে দামের কারণে কিনছেন দরকারের চেয়ে কম। এই যে আমরা মেসের জন্য পেঁয়াজ নিতে আসছি, তো দাম হচ্ছে আগের সপ্তাহ থেকে সপ্তাহে অনেক বেড়ে গেছে, তো আমাদের দাম বাড়ার জন্য যা ছিল তার থেকে কম পেঁয়াজ নেওয়া লাগতেছে। একই অবস্থা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা খুচরা ব্যবসায়ীদেরও। পাইকারি বাজারে দিনে ভারতীয় যে পেঁয়াজ বিক্রি হয়েছে 55 টাকা, 40% শুল্ক বাড়ানোর ঘোষণার রাতেই তা দাঁড়ায় 65-তে। আর দেশি পেঁয়াজের পাইকারি যেখানে ছিল 65 থেকে 70 টাকা, রাতে তা বিক্রি হয়েছে 75 থেকে 80 টাকায়। কালকে থেকে আজকে পেঁয়াজের দাম কেজি প্রতি 15 থেকে 10 টাকা 15 টাকা বেশি। এভাবে পেঁয়াজ নিয়ে তো পড়তে হয় না আমাদের। বেচুম কিভাবে কোন 1 কেজি মালে 5 টাকা 10 টাকা লাভ করতে অনেক কষ্ট হয়ে যায়। আমরা রেস্টুরেন্টের জন্য পেঁয়াজ নিতে আসছি, তো দাম অনেক বেশি, অন্যান্য তুলনায় 10-15 টাকা বেশি। এলসি পেঁয়াজ কিনছি কালকে 50 টাকা বিক্রি করছে 60 টাকা, এখন আজকে এলসি চাইতেছে 60 টাকা। তাহলে নিয়ে বিক্রি করুন কত? এভাবে তো আমাদের খুচরা দোকানে আরো কাস্টমার লাগা দরকার যাচ্ছে লাগে। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক বাড়ানোর ঘোষণার পরই এর প্রভাব পড়েছে আমদানির বাজারে। কিনে নিয়ে বেতন নেব 70 টাকা কেজি, 65 টাকা কেজি। পেঁয়াজের বাজার বাড়লে আমরা বাড়াই বেচমু, কমলে কমাই বেচমু। পড়ে অনেক দাম বেশি পড়ে 65 টাকা মাল দাম করছে, তারপরে মাল বিক্রি করার সারা বন্ধ চলে গেছে। গরমে আটকা মাল বিক্রি করবে না তারা। ইন্ডিয়া শুল্ক বাড়ালেই তো পেঁয়াজের দাম বাড়ে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় 26 লাখ টন।
এর মধ্যে ভারত থেকে আমদানি হয় 7 থেকে 8 লাখ টন। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণে দ্রুত সরকারি পদক্ষেপ চেয়েছেন ক্রেতারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে কিছুটা কমতে শুরু করেছে ডেঙ্গু সংক্রমণ। এক সপ্তাহের শনাক্তের হার কমেছে 10 থেকে 30%। কমেছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও। তবে জনস্বাস্থ্যবিদেরা বলছেন এ নিয়ে খুব বেশি স্বস্তির কিছু নেই, কারণ জেলায় এখনও সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে রয়েছে। রাজধানীর মুগদা হাসপাতাল, ডেঙ্গু পরীক্ষার জন্য ভিড় করছেন সবাই। তবে আগের চেয়ে কিছুটা কমেছে রোগীর চাপ। আগস্টের প্রথম সপ্তাহে এই হাসপাতালে প্রতিদিন ডেঙ্গুর NS1 টেস্ট হতো 300-র বেশি। গত এক সপ্তাহে তা নেমেছে 200-তে। শনাক্তের হারও 60% বেশি থেকে কমে দাঁড়িয়েছে 30%। মহাখালীর DNCC হাসপাতালেও শনাক্ত কমেছে 20 ভাগ। এছাড়া ঢাকা মেডিকেল, কুর্মিটোলা, সোহরাওয়ার্দী মেডিকেল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল সহ রাজধানীর প্রায় সব হাসপাতালেই কমেছে ডেঙ্গু শনাক্তের হার। আগস্টের লাস্ট উইকে আর কি এটা স্থিতিশীলে দেখতে পাচ্ছি যে স্থিতিশীল, আর নতুন করে বাড়ে নাই। এখন সামনের সপ্তাহটাও যদি আবার দেখা যায় যে এরকম স্থিতিশীল থাকে, তাহলে অবশ্য আমরা বলতে পারবো যে হয়তো এটা কমতে পারবে। এর আগে বলা যাচ্ছে না আর কি। শনাক্তের হার কমেছে হাসপাতালে ভর্তি রোগীও। মুগদায় আগস্টের শুরুতে 500-র বেশি রোগী ভর্তি থাকলেও এখন তা 300-র আশেপাশে। রোগী কমেছে DNCC হাসপাতালেও। স্বাস্থ্য বিভাগ প্রতিদিন যে 20টি সরকারি হাসপাতালের তথ্য দেয়, সেগুলোতে দিনে নতুন রোগী ভর্তি কমেছে 400 থেকে 500। তবে ঢাকার বাইরে একদমই বদলায়নি পরিস্থিতি। এখন মনে হচ্ছে ঢাকায় হয়তো একটু নিম্নগতি হবে, ঢাকার বাইরে এখনও বলা যাচ্ছে না। তবে এই আগস্ট মাস গেলে আমরা বুঝবো, এবং তারপরে সামনের দিনের বৃষ্টিপাত কীরকম হবে, এখানে তাপপ্রবাহ কীরকম হবে, এগুলো নিয়ে বলা যাবে যে কী অবস্থা হতে যাচ্ছে। তবে মশা নিধনে সতর্ক না হলে রাজধানীতে আবারও ডেঙ্গু ভয়াবহ আকার নিতে পারে বলে শঙ্কা জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংঘাত সহিংসতায় টালমাটাল ফিলিস্তিন। এর মধ্যেই গাজায় প্রথমবারের মতো চালু হয়েছে বিড়াল ক্যাফে। সেখানে শুধু কফি খাওয়াই নয়, বেশ খানিকটা মজার সময়ও কাটানো যায় মিশুকে এই প্রাণীটির সঙ্গে। এরই মধ্যে বেশ সাড়াও ফেলেছে এই মিউ ক্যাফে। এর মালিক বলছেন, মানসিক চাপ কমাতে ভালো ভূমিকা রাখে বিড়ালের সঙ্গ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় 3000 প্রাণীর দেখাশোনায় চিকিৎসক থাকার কথা 5 জন, অথচ দায়িত্বে আছেন মাত্র 3 জন। ভেটেরিনারি হাসপাতাল থাকলেও নেই আধুনিক যন্ত্রপাতি ও ল্যাব। প্রাণী গবেষক ও চিকিৎসকরা বলছেন, প্রশিক্ষিত ও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় খাঁচায় বন্দী অনেক প্রাণীর মৃত্যু হচ্ছে অকালে। এক যুগ আগে সুন্দরবনের চোরাকারবারিদের কাছ থেকে উদ্ধার হওয়া বাঘ শাবক এখন 12 বছরের বাঘিনী জ্যোতি ভুগছে শারীরিক নানা জটিলতায়। একই বয়সী সকিনা নামের আরেকটি বাঘিনী পক্ষাঘাতে আক্রান্ত। গেল 10 আগস্ট মারা যায় রণবীর নামে 13 বছরের একটি বাঘ। এর আগে বিষাক্ত মাছির আক্রমণে 2021 সালের নভেম্বরে মারা যায় 5 মাস বয়সী বাঘশাবক দুর্জয় ও অবন্তিকা। একই বছর মৃত্যু হয় একটি করে জেব্রা, জিরাফ ও ইম্ফালা শাবকের। গেল বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা যায় আরেকটি জিরাফ শাবক ও একটি সিংহ। গেল 2 বছরে এমন 10 প্রাণী মারা গেছে মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, প্রায় 3000-এরও বেশি প্রাণীর স্বাস্থ্য দেখাশোনার জন্য চিকিৎসক আছেন মাত্র 3 জন। সাপ্তাহিক ছুটিতে সেই সংখ্যা আরও কমে যায়। ভেটেরিনারি হসপিটালে 5 জন ভেটেরিনারি চিকিৎসকের পদ আছে। আমাদের এখন ভেটেরিনারি চিকিৎসক আছে সেখানে 3 জন। আমরা এই 3 জন দিয়ে আমাদের অ্যানিমালগুলোকে কেয়ার করছি, ম্যানেজমেন্ট এবং চিকিৎসার যে বিষয়গুলো সেই কাজগুলো আমরা করছি। প্রাণী গবেষকেরা বলছেন, চিড়িয়াখানায় প্রাণীদের স্বাস্থ্যগত সমস্যা অনেক পুরনো। পর্যাপ্ত প্রশিক্ষিত চিকিৎসক ও আধুনিক ল্যাব গড়ে তুলতে না পারলে প্রাণীদের বাঁচানো কঠিন।
কোনো ভেটেরিনারি রেডিওলজিস্ট নেই অথচ পদ আছে, কোনো অ্যানেস্থেসিওলজিস্ট নাই অথচ পদ আছে, কোনো ভেটেরিনারি প্যাথোলজিস্ট নাই অথচ পদ আছে। এই পদগুলো সবই শূন্য। বিভিন্ন শূন্য পদগুলোতে তরুণ ভেটেরিনারিকে দিয়ে পূরণ না করা যায় এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে দেশে বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে যদি দক্ষ করে না তোলা যায় তাহলে মৃত্যুর হার কমানো খুব দুষ্কর হয়ে যাবে। প্রতিষ্ঠার পর থেকে মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে না পারায় আন্তর্জাতিক সংস্থা ওয়াজার তালিকাভুক্ত হতে পারছে না মিরপুর জাতীয় চিড়িয়াখানা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বাড়লেও একে এখনই হুমকি মনে করছেন না দেশের ফ্রিল্যান্সাররা, বরং নিজেদের যোগাযোগ দক্ষতা এবং নতুন প্রযুক্তি জ্ঞান বাড়ানোর উপরই জোর তাদের। প্রথমবারের মতো ঢাকায় আয়োজিত ন্যাশনাল কনফারেন্সে শনিবার এসব কথা বলেন ফ্রিল্যান্সাররা। কনফারেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয় পুরস্কার। 2017 সালে মাত্র 4 মাসের ট্রেনিং নিয়ে ডিজিটাল মার্কেটিং শুরু করা ফারজুক আহমেদের বর্তমান মাসিক আয় লাখ টাকার বেশি। সিলেটের এই তরুণ পড়ছেন অনার্স চতুর্থ বর্ষে। ইন্টারন্যাশনাল কনভেনশন হল বসুন্ধরায় ফ্রিল্যান্সার কনফারেন্সে সিলেটের বিভাগে সেরা নির্বাচিত হন তিনি। দেখা গেছে যে এক সময় ফ্যামিলির এত ভালো অবস্থান ছিল না, বাট এখন আমি ফ্যামিলি লিড করতেছি, কোনো প্রবলেম হচ্ছে না। আমাদের এজেন্সি মোটামুটি ওয়েব ডেভেলপমেন্ট, তারপর ডিজিটাল মার্কেটিং ছাড়াও আমাদের গ্রাফিক ডিজাইন, মোটামুটি ডিজিটাল সার্ভিস যেগুলো সবগুলো নিয়ে আমরা কাজ করতেছি। বর্তমান বিশ্বে অন্যতম বড় চিন্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর ব্যবহার বাড়লেও হুমকি হিসেবে দেখছেন না ফ্রিল্যান্সাররা। লোকাল জব মার্কেটে আপনি যে ইনকামটা করবেন তার থেকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে আপনার ইনকাম কিন্তু অনেক গুণ বেশি হয়। আমরা যদি এআই সিস্টেমে যদি নিজেকে মাইগ্রেট করতে পারি তাহলে অবশ্যই আমরা পজিটিভ কিছু পাবো। অভিযোগ রয়েছে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ফ্রিল্যান্সারদের আয় কম। এজন্য নতুন প্রযুক্তি না জানা এবং যোগাযোগে পর্যাপ্ত দক্ষতা না থাকাকে দুষছেন সংশ্লিষ্টরা। নতুন ফ্রিল্যান্সার তারা হচ্ছে কোনো মতো একটা স্কিল শিখে ওইটা দিয়েই তার জার্নিটা শুরু করে, হুইচ ইজ গুড, বাট পরবর্তীতে যে ফার্দার যে ডেভেলপমেন্টটা এই জায়গাতে আর খুব একটা ফোকাস দেয় না। ইংলিশে কথা বলতে পারি, বাট কিন্তু যেটা হয় ক্লায়েন্ট যখন আমাকে বলে যে তুমি জুমে আসো অথবা তুমি লাইভ চ্যাটে আসো, ভিডিও কলে আসো, তখন সে ঘাবড়ায় যায়। মিলন মেলায় দেশের নানা প্রান্তের 3000 ফ্রিল্যান্সার অংশ নেন। আয়ের টাকা দ্রুত দেশে আনতে পেপাল চালুর দাবি জানান তারা। এরা যদি ক্লায়েন্টের থেকে নিজে পেমেন্ট নিয়ে কাজ করতে পারতো সরাসরি, কোনো থার্ড পার্টি না, তাহলে ওখানে আমার পার্সেন্টেজটা দেওয়া লাগতো না। সো এটার জন্য আসলে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড একটা সিস্টেম হচ্ছে পেপাল। এই পেপালটা যদি আমাদের দেশে থাকতো তাহলে ফ্রিল্যান্সাররা কি করতো, ক্লায়েন্টের সাথে সরাসরি কাজ করতে পারতো। দেশে বর্তমানে ফ্রিল্যান্সারদের সংখ্যা 6.5 লাখ, যাদের মোট বার্ষিক আয় $900 মিলিয়ন বেশি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নীলফামারীতে ফেন্সিডিল সহ আটক করেও টাকা নিয়ে 2 মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 2 সদস্যের বিরুদ্ধে। তবে তা অস্বীকার করে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেছে। অবশ্য এই ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে অধিকতর তদন্ত শুরু করেছে সংস্থাটি। জলঢাকার ট্যাঙ্গনমারি বাজারে 8 জুন ডিবি পুলিশ পরিচয়ে 130 বোতল ফেন্সিডিল সহ মুস্তফা ও এরশাদ নামে 2 মাদক ব্যবসায়ীকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়্যারলেস অপারেটর খোকন মিয়া ও সিপাহী মোহাম্মদ শাওন। তবে মামলার ভয় দেখিয়ে 50,000 টাকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মাদক ব্যবসায়ীদের কাছে থাকা 130 বোতল ফেন্সিডিলও নিয়ে যান খোকন ও শাওন। মালসহ আমাদেরকে নিয়ে যাইতেছে 2 বন্ধু, তাতে আমরা যাইতে টাকার কিছু রফা হওয়ার পর বিকাশে টাকাটা লাগিয়ে দেওয়ার পর ওরা আমাদেরকে পঞ্চপুকুরের বাজারের দিক ছেড়ে দেয়। তবে অভিযোগ অস্বীকার করে খোকন মিয়া ও মোহাম্মদ শাওনের দাবি তাদের ফাঁসানো হচ্ছে। এটা আসলে পুরোটাই ভিত্তিহীন, এই বিষয়ে আমি কিছু জানি না। ওই দিন আমি পরিদর্শক শফিকুল স্যারের সাথে মামলার কাজে সহযোগিতায় ছিলাম। অভিযান পরিচালনা করছি সুপিয়ার স্যারের সাথে। এই বিষয়ে আমার কোনো জানা নাই, আমি পরে শুনতেছি যে আমার নামে অভিযোগ হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, এই ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে অধিকতর তদন্ত চলছে। অভিযোগ সত্য হলে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ওয়্যারলেস অপারেটর খোকন মিয়া এবং সিপাহী শাওনের বিরুদ্ধে যে অভিযোগ, এরা প্রাথমিকভাবে তদন্ত করা হয়েছে এবং অধিদপ্তরের অধিকতর তদন্ত চলছে। তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শুরু হওয়ার পর থেকেই পলাতক মাদক ব্যবসায়ী মোস্তফা ও এরশাদ।
মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। দীর্ঘদিন সংস্কার না হয় ঝালকাঠি পৌর এলাকার 16টি সড়কে দেখা দিয়েছে ছোট বড় গর্ত। এতে সামান্য বৃষ্টিতে পানি জমায় ওইসব রাস্তায় চলাচলে ভোগান্তিতে স্থানীয়রা। একই অবস্থা টাঙ্গাইল পৌর এলাকার কলেজপাড়া সড়কের। কয়েক বছর সংস্কার না হওয়ার অভিযোগ স্থানীয়দের। ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পানির ট্যাঙ্কি এলাকার কাঠপট্টি সড়কের দৃশ্য এটি। রাস্তায় ছোট বড় গর্ত থাকায় সামান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। সংস্কারের দাবিতে সম্প্রতি সড়কে কচু গাছ লাগিয়ে প্রতিবাদ জানায় এলাকাবাসী। শুধু এই সড়ক নয়, ২ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা সড়ক, ৫ নম্বর ওয়ার্ডের ধোপারচর সড়ক সহ আরও 16টি সড়কেরও বেহাল দশা। খানাখন্দে ভরা এসব সড়কে চলাচলে প্রতিদিনই দুর্ভোগে পড়েন পথচারীরা। বৃষ্টি হলেই রাস্তাটা তলিয়ে যায়, হাঁটু পরিমাণ পানি হয়। আমরা অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার চাই। রাস্তায় খুব মানুষ চলাচল করতে সমস্যা হয়, বৃষ্টি নামলে পানি জমে, গাড়ি চালানো যায় না। ঝালকাঠির সড়ক সংস্কারে উপকূলীয় শহরে উপযোগী জলবায়ু সহিষ্ণু প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে বলে জানিয়েছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে বসুন্ধরা রোড সহ আরও বেশ কিছু রাস্তা আমরা প্রজেক্ট অফিসে পাঠিয়েছি। অল্প দিনের মধ্যেই প্রজেক্ট অফিস আমাদের অনুমোদন দেবে। অনুমোদন দিলে পরেই আমরা রাস্তাগুলি একটার পর একটা করে ফেলব। এদিকে সংস্কার না হওয়ায় টাঙ্গাইল পৌর এলাকার কলেজপাড়া সড়কে ছোট বড় খানাখন্দনের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পৌর এলাকার বাসিন্দা সহ অন্তত 50,000 মানুষ। বৃষ্টি হয়েছে আজকে 3 দিন আগে, এখনও রাস্তায় পানি বাইতে আছে, মানুষের জীবনে বেহাল দশা। রাস্তা দিয়ে যাইতে তো কষ্টই হয় অনেক, ভাঙ্গাচুরা থাকলে যাইতে পারি না, যাই নাগে। দুর্ভোগের কথা স্বীকার করে পৌর মেয়র জানান, বৃষ্টি কমলে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হলেও আমার এখানে করার কিছু নেই। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে কোনো হাত আমাদের নেই। বৃষ্টি বাদলটা শেষ হলেই আমরা যেমন এই রাস্তাটার কাজ আমরা শুরু করব, কার্পেটিংয়ের কাজ শুরু করব। টাঙ্গাইল পৌরসভার 352 কিলোমিটার সড়কের 231 কিলোমিটার পাকা ও 122 কিলোমিটার অংশ কাঁচা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মস্তিষ্কের অস্ত্রোপচারের সময় বাঁচাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে যুক্ত হয়েছে অত্যাধুনিক যন্ত্র ক্র্যানিওটমি। এই যন্ত্রের মাধ্যমে মাত্র 10 মিনিটেই মস্তিষ্কের হাড় কাটা সম্ভব। এতে রোগীর চাপ সামাল দেওয়া সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম মেডিকেলে নিউরোসার্জারি বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন 2 থেকে 250 রোগী। তাদের অনেকেরই প্রয়োজন হয় অস্ত্রোপচারের, কিন্তু উন্নত যন্ত্র না থাকায় অস্ত্রোপচারের সময় লাগতো বেশি, ছিল ঝুঁকিও। অস্ত্রোপচারের সুবিধা বাড়াতে 3 মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয় ক্র্যানিওটমি যন্ত্র। উন্নত দেশগুলোতে মস্তিষ্কের অস্ত্রোপচারে এই যন্ত্র ব্যবহার করা হয়। অনেক আগে থেকে ইলেকট্রিক ক্র্যানিওটমি ব্যবহার করছে, কিন্তু সেটা একটু পুরনো ভার্সন ছিল, কাজ চলতো কিন্তু তার সাথে হাই স্পিড ড্রিল ছিল না। মানে এই মেশিনটার সুবিধা হচ্ছে এটাতে আমি হাড় যেমন কাটতে পারি, আবার প্রয়োজনে আমি ড্রিল করে হাড়ের কোনো বর্ধিত অংশ আমি অপসারণ করতে পারি। দেশে ঢাকার 2টি সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালগুলোতে ক্র্যানিওটমি যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এখন থেকে চট্টগ্রাম মেডিকেলে আসা রোগীরাও পাবেন এই যন্ত্রের সুবিধা। এখন খুব সহজেই হাড়টা কাটা যাচ্ছে এবং যে অস্ত্রোপচারগুলো সেগুলো খুব তাড়াতাড়ি করা যাচ্ছে এবং আশা করছি এবং এতে রিস্ক, অনেক ধরনের রিস্ক আসলে কমে যায়। মেশিন দিয়ে আপাতত বাছাই করা কিছু অস্ত্রোপচার করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেনের চেরনিহিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। শনিবার এ দাবি করেছে কিয়েভ। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে পুলিশের 15 সদস্য, 15 শিশু রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী। হামলায় শহরটির প্রধান চত্বর, বিশ্ববিদ্যালয় ভবন ও একটি থিয়েটার ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, সাধারণ মানুষের দিনগুলোকে বেদনা ও ক্ষতির দিন হিসেবে তৈরি করছে রাশিয়া। তবে হামলার ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। পাকিস্তানের ইসলামাবাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন তেহরিক ইনসাফ পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে দলটি। তারা জানায়,
কুরেশিকে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার গ্রেপ্তারের আগে এক সংবাদ সম্মেলনে অংশ নেন কুরেশি। সে সময় তিনি দলের মধ্যে বিভক্তির খবর অস্বীকার করেন। একই সাথে সাধারণ নির্বাচন দেরি হওয়ার কারণে সুপ্রিম কোর্টে আবেদন করার ঘোষণা দেন। পিটিআই জানায়, কুরেশিকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে। গত মাসের শুরুতে বিতর্কিত মার্কিন কূটনৈতিক গোপন নথির তদন্তের বিষয়ে এফআইএ কুরেশিকে প্রায় 2 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের একটি সড়ক থেকে সামরিক বাহিনীর একটি গাড়ি নদীতে পড়ে কমপক্ষে 9 সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার, জেসিও এবং 8 জন সেনা সদস্য রয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6:30টার দিকে লাদাখের লেহ শহর থেকে 150 কিলোমিটার দূরে কিয়ারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ চাকা পিছলে নদীতে পড়ে যায় গাড়িটি। এ সময় গাড়িতে 10 জন সেনা সদস্য ছিলেন। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দখলকৃত পশ্চিম তীরে সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে 2 ইসরায়েলি নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানায়, শনিবার ফিলিস্তিনের হুয়ারা গ্রামের কাছে তাদের গুলি করা হয়। নিহতদের একজনের বয়স 60 ও আরেকজনের 29 বছর। সন্দেহভাজন ফিলিস্তিনিকে সন্ত্রাসী বলে আখ্যা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। হামলাকারীকে ধরতে চলছে তল্লাশি অভিযান ও এলাকায় বসানো হয়েছে চেকপয়েন্ট। গত 1.5 বছর ধরে অস্থিতিশীল পশ্চিম তীরের পরিস্থিতি। অভিযান চালিয়ে ফিলিস্তিনি শিবির দখল করছে ইসরায়েলিরা। ঘটছে বহু হতাহতের ঘটনা। এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে ওপেনারদের ফর্ম সংকটে কিছুটা ভাবনায় নির্বাচকরা। বিশ্বকাপে তামিমকে পেলে সংকট কাটার আশায় হাবিবুল বাশার। এশিয়া কাপ চ্যালেঞ্জিং হলেও শিরোপার স্বপ্নই দেখছেন তিনি। এদিকে ইনজুরির কথা মাথায় রেখে বিশ্বকাপের জন্য আরও 8 জনকে প্রস্তুতির মধ্যে রাখবে নির্বাচক প্যানেল। 2022 সাল লিটনের জন্য ছিল স্বপ্নের মতো। 3 ফরম্যাটে 1921 রান করে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই ধারাবাহিকতা নেই এবছর। সময়টা যাচ্ছে না আগের মতো। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের আগে কিছুটা বিবর্ণ লিটন। শেষ 12 ওয়ানডেতে 301 রান। আইপিএল, গ্লোবাল টি20 অথবা লঙ্কান প্রিমিয়ার লিগ কোথাও বলার মতো ইনিংস নেই। দলের অপরিহার্য তামিম ইকবাল ইনজুরিতে এশিয়া কাপ মিশনে নেই। ঘরোয়াতে সফল নাইম শেখ বারবার ব্যর্থ হচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনে। জুনিয়র তামিমকে এখনও পরখ করা যায়নি। তাতে ওপেনিং নিয়ে চিন্তা কি বাড়ছে নির্বাচকদের? দেখুন, লিটন দাস ইজ এ ক্লাস প্লেয়ার, বড় জায়গার প্লেয়ার। বরং আমি চাইবো যে ও যে এই যে অফ ফর্মটা সময় আমি নিশ্চয় সময় মতো কাটিয়ে উঠবে। অনেক সময় হয় না যে অনেক ভালো ফর্মে থাকতে থাকতে প্লেয়ারদের তো একটা ব্যাচ আসে। সুস্থ তামিমকে, ফিট তামিমকে আমাদের ভীষণ দরকার, বিকজ তার পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ হবে আমাদের বিশ্বকাপে ভালো করার ক্ষেত্রে। কয়েকদিন আগে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা কতটা ভয়ঙ্কর নতুন করে বলার কিছু নেই। কঠিন হলেও 3 বার ফাইনাল খেলার অভিজ্ঞতা টাইগারদের সঙ্গী। আমাদের খেলার ধরনটা কিন্তু পাল্টেছে। আমরা যেই কথাটা বলে আসতাম যে ফিয়ারলেস ক্রিকেট খেলাটা, সেটা কিন্তু আমরা খেলছি গত 2-3 সিরিজ ধরে, এবং সেটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছেন। এবং ফিয়ারলেস ক্রিকেট খেলতে গেলে কিন্তু আপনাদের প্লেয়ারদেরকে একটু ব্যাক করতে হবে, আমাদেরকে ব্যাক করতে হবে। কারণ ফিয়ারলেস ক্রিকেট খেলার যে মূল মন্ত্র, আপনি আপনার পজিটিভ ক্রিকেটটা খেলবেন, সেক্ষেত্রে যদি 1-2 ম্যাচ রান নাও করেন, আপনাদের দল ব্যাক করবে। বিশ্বকাপের জন্য আরও 8 জন ক্রিকেটারকে আলাদা করে প্রস্তুত রাখতে চায় বিসিবি। এখন আমরা ডিসাইড করি কোন 8 জন কে থাকবেন, বাট বেসিক্যালি আপনি বললাম একটা 32 জনের পুল কিন্তু আমরা এর আগে করেছিলাম। মোস্ট লাইকলি তাদের বাইরে থেকে থাকবেন না সেখানে থাকবেন, সেটা ডিসাইড করা হবে। এশিয়ান গেমসের দলও চূড়ান্ত করে ফেলেছে নির্বাচক প্যানেল। বিশ্বকাপ একই সময় হওয়ায় 2-1 ক্রিকেটারকে নিয়ে সিদ্ধান্তহীনতায় ম্যানেজমেন্ট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে আজ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্পেন। প্রথমবার ফাইনালে ওঠা 2 দলই নিজেদের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত। সিডনির অলিম্পিক্স স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশের সময় বিকেল 4টায়। ইংল্যান্ড নাকি স্পেন, অল ইউরোপিয়ান ফাইনালে যে দলই জিতুক নতুন নারী চ্যাম্পিয়ন পাবে ফুটবল বিশ্ব।
জমজমাট লড়াই দেখার অপেক্ষায় সবাই। 30 জুলাই 1966 ওয়েমলি স্টেডিয়ামে ওয়েস্ট জার্মানিকে 4-2 গোলে বিধ্বস্ত করে থ্রি লায়ন্সের ওয়ার্ল্ড কাপ জয়। এরপর কেটে গেছে 56 বছর, কিন্তু ক্লাব ফুটবল দিয়ে দাপট তৈরি করলেও বিশ্বকাপ ট্রফি আর ছুঁয়ে দেখা হয়নি। এবার নারীদের হাত ধরে সেই অধরা ট্রফিটায় চুমু খাওয়ার দ্বার প্রান্তে ইংলিশরা। ঠিক ফেভারিট বলা না গেলেও হেড টু হেডে ঢের এগিয়ে ইংল্যান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ 5 ম্যাচের 3টিতেই পেয়েছে জয়, 1 ম্যাচে হার আর অন্যটি গোলশূন্য ড্র। তাই ফাইনালে কিছুটা এগিয়ে থাকবে ইংলিশরাই। এটা আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেটার জন্য সবসময় স্বপ্ন দেখেছি। সে জয় থেকে আর মাত্র 1 ধাপ দূরে। স্পেন দুর্দান্ত খেলেই ফাইনালে এসেছে, আমরাও প্রস্তুত আছি। স্পেনের প্লেয়াররাও আছে দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের কাছে 4-0 গোলে বিধ্বস্ত হওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। কোয়ার্টারে নেদারল্যান্ডস আর সেমিতে হট ফেভারিট সুইডেনকে বিদায় করে প্রথমবার ফাইনালে নাম লেখায় স্প্যানিশরা। ইংল্যান্ডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে, তারা খুবই কঠিন প্রতিপক্ষ। পরিসংখ্যান বিবেচনায়ও ওরা এগিয়ে, তবে এখন এসব নিয়ে ভাবার সময় নেই। শিরোপা জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। বিশ্বকাপ ফাইনালে কেউ ফেভারিট থাকে না। নার্ভ ধরে রেখে সুযোগ কাজে লাগানোতে যে সফল হবে তার হাতেই উঠবে বিশ্বকাপ ট্রফি। কালিফ হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিলিস্তিনের গাজায় প্রথমবারের মতো চালু হয়েছে বিড়াল ক্যাফে, যেখানে শুধু কফি খাওয়াই নয়, চাইলে বেশ খানিকটা মজার সময় কাটানো যায় মিশুকে প্রাণী বিড়ালের সাথে। এমন সুযোগ পেয়ে এরই মধ্যে ক্যাফেতে বাড়ছে মানুষের ভিড়। ক্যাফের মালিক বলছেন, মানসিক চাপ কমাতে বিড়ালের সঙ্গ ভালো ভূমিকা রাখে। বিশ্বের অনেক জায়গাতেই বেশ জনপ্রিয় বিড়াল ক্যাফে, যেখানে কফি খেতে খেতে বিড়ালের সাথে নির্মল আনন্দের সময় কাটানোর সুযোগ পান মানুষ। তবে সংঘাতে জর্জরিত ফিলিস্তিনের গাজায় এ ধরনের ক্যাফে যেন কিছুটা অপ্রত্যাশিতই। গাজায় সম্প্রতি বিড়াল ক্যাফে চালু করেছেন 52 বছর বয়সী নারী নাইমো মাবেদ। নামটাও বেশ সুন্দর, মিউ ক্যাফে। ধারণাটি ফিলিস্তিনে প্রথম, বিশেষ করে গাজা উপত্যকায়। এখানে অন্য যে কোনো সাধারণ ক্যাফের মতোই এটি, শুধু পার্থক্য সময় কাটানোর জন্য আছে বিড়াল। মানসিক চাপ কমাতে বিড়াল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন ক্যাফে মালিক নাইমো। মানুষ প্রতিদিন নানা ধরনের মানসিক চাপের মধ্যে থাকে। যুদ্ধ, অবরোধ, খারাপ সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, বেকারত্ব ঘিরে থাকে মানুষকে। এসব থেকে মুক্তি পেতে দরকার স্বস্তি। আর প্রাকৃতিকভাবেই বিষণ্ণতা কমানোর ক্ষমতা রয়েছে বিড়ালের। ক্যাফের মালিকের সাথে একমত ক্যাফেতে যাওয়া মানুষও। এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে। পরিবেশ, চারপাশের নকশা বেশ সুন্দর। আমি খুব ভালো সময় কাটাচ্ছি। তবে অবরুদ্ধ গাজায় ক্যাফে চালু করা খুব সহজ ছিল না বলে জানান নাইমো। বলেন, অন্য দেশে বিষয়টি স্বাভাবিক হলেও গাজায় বিড়াল ক্যাফের ধারণা বাস্তবায়ন কঠিন। যেখানে মানুষ রাস্তায় বেরোলেই বিড়াল দেখতে পায়, সেখানে রেস্তোরাঁয় এসে অর্থ খরচ করে বিড়ালের সাথে সময় কাটানোর বিষয় মানুষ কিভাবে গ্রহণ করবে তা নিয়ে চিন্তায় ছিলাম। তবে চালুর পর দেখছি সবাই খুব ভালোভাবেই নিয়েছে। বিড়ালদের সাথে সময় কাটাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপর গুরুত্ব দিয়েছেন ক্যাফে মালিক। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।